নমস্কার, আমি তুষার। অশরীরীর ৮০ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগের সাথে, যার নাম ববি, প্রায় আজ থেকে ১২ বছর আগে। তো সেই সময়তে অ্যাকচুয়ালি প্রথমে একটু বলে রাখা ভালো যে এই যে মেয়েটা আছে ববি নামের, এই মেয়েটার উপর না ভগবানের একটা আশীর্বাদ আছে। মানে এনার উপর মা কালীর ভর হতো ছোটোবেলায় মা কালীর ভর প্রচণ্ডভাবে হতো। তার জন্য খোলা চুলে কখনোই তিনি মা কালীর দিকে তাকাতে পারতেন না। মানে মনে হতো একটা অস্বস্তি ভাব আসতো ওনার মধ্যে, একটা আলাদা একটা ধরনের এনার্জি কাজ করতো এই টাইমটা। পরবর্তীকালে ওই জিনিসটা কমানোর জন্য অনেক ধরনের মাদুলি কবচ পরানো হয় ওনাকে, অনেক ধরনের জল পোড়া খাওয়ানো থেকে আরম্ভ করে কখনো চুল খুলে না থাকা, এরকম ধরনের অনেক বিধিনিষেধ উনি পালন করতেন। তো এরকম করে দিন কাটছিল ওনার। পরবর্তীকালে এই জিনিসটা অনেকটা কমে যায় যখন উনি আস্তে আস্তে বড় হন। তো মায়ের এই প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকে ওনার ওপর। উনি না একটু ডানপিটে স্বভাবের ছিলেন, মানে যেখানে সেখানে চলে যাওয়া থেকে আরম্ভ করে মানে কারোর কথা সেরকম না শোনা। আর ওদের বাড়ির পাশে একটা বাঁশ বাগান ছিল। বাঁশ বাগান থেকে রাত্রিবেলায় একটা ছমছম আওয়াজ পাওয়া যেত, মানে যেন কেউ নুপুর পরে হাঁটছে। প্লাস অনেকজন দেখতে পেয়েছে নাকি ওই গাছের ওপরে কেউ যেন একটা পা ঝুলিয়ে বসে আছে। তার লম্বা লম্বা খোলা চুল যেন মাকড়সার জালের মতো চারিদিকে ছড়ানো এবং উড়ছে। তার চোখ দুটো ইটভাটার আগুনের মতো জ্বলছে এবং মুখের দাঁতের কোণায় একটা হালকা চিলতে হাসি লেগে আছে। এরকম ধরনের অনেক ঘটনাই মানুষের চোখে পড়ে। অনেকে দৌড়ে চলে আসে, অনেকে অজ্ঞান হয়ে যায় সেখানে। তাই তারা প্রত্যেকেই না ওই বাঁশবাগানটাকে বিকেলের পর থেকে একটু এড়িয়েই চলে। তারা কেউ দিদি যায় না সচরাচর আর কি। কিন্তু ববির যার কথা বলছি আমি আর কি, তার মনে তেমন কোনো ভয়টাও ছিল না। সে নির্দ্বিধায় ওরকম জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু তার চুলটা কখনো খোলা থাকতো না, বাড়ি থেকে তার চুল বেঁধে দেওয়া হতো। তার ওরকম মতো একটা ব্যাপার ছিল যে মায়ের ভর হতো তার ওপর, মায়ের ভর উঠতো তার জন্য। কিন্তু হঠাৎ এমন দেখা গেল একদিনকে যে তার ব্যবহারেরও অনেক পরিবর্তন এসেছে। যেমন মুখে মুখে তর্ক করছে বাড়ির লোকেদের, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ভেঙে দিচ্ছে কিছু একটা হলেই, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, সারাক্ষণ খেলে বেড়াচ্ছে, পড়তে তো বসছেই না। ইভেন যখনই কেউ কিছু বলতে আসছে তার সঙ্গে মুখে মুখে তর্ক করা থেকে আরম্ভ করে তার উপর এটা ওটা ছুঁড়ে মারা, এরকম মতো জিনিসপত্র। তো তার বাবা জিনিসটা দেখে, বাবা কিছু বলে না। বাবা যেহেতু মেয়ে খুব আদরের ছিল আর কি, বাবা কিছু বলে না, কিন্তু মা তার শাসন করে যে এরম কেন করছিস, পরের বাড়ি যাবি, পরের বাড়ি গিয়ে তেরম এরম কাজ করবি। তার মা তাকে শাসন করছিল যথেষ্টভাবে, কিন্তু তাও কারো কোনো কথা শুনছে না। যেই বিকেল বেলাটা পেরিয়ে আসে তখন না ওই বাঁশবাগানে গিয়ে নিয়ে বসে থাকে। ঠিক আছে, ওই অন্ধকারের মধ্যে বাঁশবাগানে গিয়ে বসে থাকে। মাঝে মাঝে তখনই ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা তাকে গিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়। দু একদিন তার বাবাও তাকে নিয়ে এসছে ওরকম মতো। তখন তাকে বলা হয় যে কী রে, ওখানে গেছিলিস কেন, ওখানে গিয়ে কি ঘুমিয়েছিলিস? সে না, ওই জায়গাটা খুব টানে আমাকে, আমি চলে গেছিলাম। ওদের বাড়ির সামনে বাঁশবাগানের পাশে একটা পুকুরও ছিল, ঠিক আছে। আর পুকুরটার পাশে, পুকুরটা গা ঘেঁষে নারকেল গাছ ছিল। যখন ওনার বয়স 10 থেকে 12 বছর, ওনার ওজনও খুব একটা বেশি নয়, কারণ উনি একটু মানে স্বাস্থ্য তেমন ওনার নেই আর কি। ঠিক আছে। তো সেই ওই যে নারকেল গাছটা বেয়ে উঠেছে পুকুরের ওই মাটি থেকে, উনি ওই গাছেরও সামনে না বসে থাকতেন গাছটার মধ্যে হেলান দিয়ে। এবার এই গাছের মধ্যে যখনই উনি হেলান দিতেন, যখনই দুলতেন, উনি গাছটা ওনার সঙ্গে সঙ্গে নড়ে নড়ে উঠতো। ওনার যেহেতু বয়সটা কম, যেহেতু ওর স্বাস্থ্য তেমন নেই, ওনার গায়ে তেমন জোরও নেই, ওই ওই একজনের মানুষের পক্ষে গাছটা কি দোলানো কোনোভাবে সম্ভব? নারকেল গাছ অত বড়, গাছটার যে ভার, যে ওজন, তার তুলনায় তো ববির ওজন তো কিছুই নয়, রাইট? তো সেই জিনিসটার মতো হতো, এবং এই জিনিসটা ওনার বাবা, ওনার মা সচক্ষে দেখেছে যে এর মতো হচ্ছে। ওরা ভাবে যে এটা কী করে সম্ভব, ওর থেকে থ হয়ে যায়। এবার একদিনকে না বাড়ির সবাই খেয়াল করলো যে ঘরের মধ্যে যখন থাকছে বয় বলে মেয়েটা, তখন কিন্তু তার কোনো ব্যবহারের পরিবর্তন নেই। সে সম্পূর্ণভাবে ভালো সুস্থ। যেই না ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসছে, তখন এই জিনিসগুলো দেখা যাচ্ছে তার মধ্যে। ওকে, তার ক্যারেক্টারে যে চেঞ্জেসগুলো এসছে, এই জিনিসগুলো সমস্ত কিছু তার বাইরের বাইরে, মানে ঘরটার বাইরে বেরোলেই হচ্ছে। কিন্তু ওদের বাড়ির সামনে বাঁশবাগানের পাশে একটা পুকুরও ছিল, ঠিক আছে। আর পুকুরটার পাশে, পুকুরটা গা ঘেঁষে নারকেল গাছ ছিল। যখন ওনার বয়স 10 থেকে 12 বছর, ওনার ওজনও খুব একটা বেশি নয়, কারণ উনি একটু মানে স্বাস্থ্য তেমন ওনার নেই আর কি। ঠিক আছে। তো সেই ওই যে নারকেল গাছটা বেয়ে উঠেছে পুকুরের ওই মাটি থেকে, উনি ওই গাছেরও সামনে না বসে থাকতেন গাছটার মধ্যে হেলান দিয়ে। এবার এই গাছের মধ্যে যখনই উনি হেলান দিতেন, যখনই দুলতেন, উনি গাছটা ওনার সঙ্গে সঙ্গে নড়ে নড়ে উঠতো। ওনার যেহেতু বয়সটা কম, যেহেতু ওর স্বাস্থ্য তেমন নেই,
ওনার গায়ে তেমন জোরও নেই। ওই ওই একজনের মানুষের পক্ষে গাছটা কি দোলানো কোনোভাবে সম্ভব? নারকেল গাছ অত বড়, গাছটার যে ভার, যে ওজন, তার তুলনায় তো ববির ওজন তো কিছুই নয়, রাইট? তো সেই জিনিসটার মতো হতো, এবং এই জিনিসটা ওনার বাবা, ওনার মা স্বচক্ষে দেখেছে যে এর মতো হচ্ছে। ওরা ভাবে যে এটা কী করে সম্ভব, ওর থেকে হয়ে যায়। কিছুদিন পর থেকে ববির জ্বর আসা শুরু হয়। জ্বরটা ঠিক আসে দিনে 2 ঘন্টার জন্য, মানে বিকেল থেকে সন্ধ্যের টাইমটা। মোটামুটি 4:30 থেকে 6:30 7টা এরকম মতো জ্বরটা থাকে, প্রতিদিন থাকে। আর প্রতিদিন ঠিক 2 আড়াই ঘন্টা পরে জ্বরটা চলে যায়। ওরা প্রতিদিন খেয়াল করে যে কী হয়েছে মেয়েটার, এই টাইমটা জ্বর আসছে কেন। ওষুধ দেওয়া হয়, গা ফা ঝাড়ানো হয়, কিন্তু কোনোরকম কোনো ফল পাওয়া যায় না। সেম টু সেম চলে যাচ্ছে পার ডে। আর ওই যে ববি মেয়েটা অতটা রোগা, সে আরও রোগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খাওয়া দাওয়া করে সেগুলো সব বমি করে বার করে দেয়, কিছু পেটে কিছু থাকে না। চোখগুলো ঠিক যেন বাইরে বেরিয়ে আসছে, যেন ভেতরের কঙ্কালটা মাংস চিরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, এরকম মতো ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। একদিন হঠাৎ করে দেখা গেল জ্বরটা ওর আর নেই, আর জ্বর কিছু নেই। শরীরে চেঞ্জেস এসছে। চেঞ্জেসটা কি? ওনার হাইটটা যেন থেকে ছোটো হয়ে গেছে, উনি যেন একটু কুঁজো হয়ে গেছেন, ঠিক আছে? এবার রাতে যখন খাবার দেওয়া হচ্ছে ওনাকে, সাধারণত উনি যতটা খাবার খান তার প্রায় দ্বিগুণ খাবার খেয়ে নিলেন উনি। রুটির পর রুটি নিয়ে যাচ্ছেন, খাবারের পর খাবার নিয়ে যাচ্ছেন। তো বাড়ির সবাই দেখে খুশি হয় যে যাক বাবা, মেয়েটা তো খাওয়া দাওয়া করছে একটুখানি, যা শরীরের অবস্থা হয়েছে। কিন্তু সে যে খাওয়া দাওয়াটা করছে, তার শরীরে কিন্তু কোনো কিছু লাগে না, তার শরীরে কোনো চেঞ্জেস নেই। সে কুঁজো তো কুঁজোই রয়ে গেছে, সে তার থেকে ঠিক করছে না। ডাক্তার দেখাবে, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে যে কোনো তো অসুবিধা নেই এর, তো ঠিকই আছে। তাদেরকে বলা হয়েছে ওর পিঠটাতে। কিছুদিন পর থেকে ববির জ্বর আসা শুরু হয়। জ্বরটা ঠিক আসে দিনে 2 ঘন্টার জন্য, মানে বিকেল থেকে সন্ধ্যের টাইমটা। মোটামুটি 4:30 থেকে 6:30 7টা এরকম মতো জ্বরটা থাকে, প্রতিদিন থাকে। আর প্রতিদিন ঠিক 2 আড়াই ঘন্টা পরে জ্বরটা চলে যায়। ওরা প্রতিদিন খেয়াল করে যে কী হয়েছে মেয়েটার, এই টাইমটা জ্বর আসছে কেন। ওষুধ দেওয়া হয়, গা ফা ঝাড়ানো হয়, কিন্তু কোনোরকম কোনো ফল পাওয়া যায় না। সেম টু সেম চলে যাচ্ছে পার ডে। আর ওই যে ববি মেয়েটা অতটা রোগা, সে আরও রোগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খাওয়া দাওয়া করে সেগুলো সব বমি করে বার করে দেয়, কিছু পেটে কিছু থাকে না। চোখগুলো ঠিক যেন বাইরে বেরিয়ে আসছে, যেন ভেতরের কঙ্কালটা মাংস চিরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, এরকম মতো ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। একদিন হঠাৎ করে দেখা গেল জ্বরটা ওর আর নেই, আর জ্বর কিছু নেই। শরীরে চেঞ্জেস এসছে। চেঞ্জেসটা কি? ওনার হাইটটা যেন থেকে ছোটো হয়ে গেছে, উনি যেন একটু কুঁজো হয়ে গেছেন, ঠিক আছে? এবার রাতে যখন খাবার দেওয়া হচ্ছে ওনাকে, সাধারণত উনি যতটা খাবার খান তার প্রায় দ্বিগুণ খাবার খেয়ে নিলেন উনি। রুটির পর রুটি নিয়ে যাচ্ছেন, খাবারের পর খাবার নিয়ে যাচ্ছেন। তো বাড়ির সবাই দেখে খুশি হয় যে যাক বাবা, মেয়েটা তো খাওয়া দাওয়া করছে একটুখানি, যা শরীরের অবস্থা হয়েছে। কিন্তু সে যে খাওয়া দাওয়াটা করছে, তার শরীরে কিন্তু কোনো কিছু লাগে না, তার শরীরে কোনো চেঞ্জেস নেই। সে কুঁজো তো কুঁজোই রয়ে গেছে, সে তার থেকে ঠিক করছে না। ডাক্তার দেখাবে, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে যে কোনো তো অসুবিধা নেই এর, তো ঠিকই আছে। তাদেরকে বলা হয়েছে ওর পিঠটাতে কুঁজো হয়ে গেছে আগের থেকে, এরকম তো কিছু ছিল না। বলছে এটা তো ঠিক বুঝতে পারছি না আমি, এতদিন ধরে জ্বর টর ছিল, জ্বর থেকে উঠেছে, খাওয়া দাওয়া ঠিক করে পাচ্ছিল না, একটু ব্যায়াম ট্যায়াম করলে হয়তো ঠিক হয়ে যাবে এটা। তো যথারীতি ওনাকে প্রতিদিন ব্যায়াম করানো হয়। এখন কিন্তু সবারই কথা শোনে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার চেহারা কোনো পরিবর্তন আসেই না, পিঠ তেমন কুঁজোই রয়ে যায়, এবং খাওয়া দাওয়া দিনকে দিন বেড়ে যায়। আগে যে মানুষটা দুমুঠো ভাত দিয়ে নকরচকর করতো, খাওয়া দাওয়া করতো না তেমন করে, এখন এখন সেই মানুষটা এক থালা ভাত খেয়ে নেয়, দিব্যি খেয়ে নেয়। বাড়ির সবাই এবার একটু অবাকই হয় যে এ খাচ্ছে, এর শরীরে লাগছে না, তাহলে যে এই খাবার দাবারগুলো খাচ্ছে এগুলো যাচ্ছে কোথায়? ওরা কি করে, ওরা না একটু জিনিসটা লক্ষ্য করে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে। দেখি ঠিক সন্ধেবেলা হলেই ও যেন একটু চুপচাপ হয়ে যায়, চুপচাপ এক জায়গায় বসে থাকে, বাইরে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে কি একটা ভাবে। আর মাঝে মাঝে ওই বনের দিকে তাকিয়ে থাকে, মানে এই যে বাঁশবনটা ছিল, বাঁশবাগানটা, তার সেটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। এইবার ওরা জিনিসটাকে আর ভালো চোখে নেয় না। সামনে একটা মসজিদ ছিল, ঠিক আছে? সেই মসজিদে ঝাড়াতে নিয়ে যাওয়া হয় ওনাকে। তো মসজিদে যিনি মৌলভী ছিলেন উনি বলেন যে ওনাকে মসজিদে ঢোকাবে না, ওই মেয়েটাকে মসজিদে ঢোকাবে না, মসজিদের বাইরে ওকে বস করাও। যেখানে লোকে জুতো খুলে রাখে ঠিক তার পাশটাতে বস করানো হয়েছে। অ্যাকচুয়ালি এখনও মেন জায়গায় যায়নি, মসজিদে যেখানে আল্লাহর বেদি আছে সেখানে তখনও যায়নি, তার আগে বস করানো হয়েছে। সেখানে ওরা সবাই আসে, ওই হাতে যারা যেমন ধুনুচি টাইপের নিয়ে আসে,
যেখানে ধোঁয়া বেরোয়, সেখানে হলুদ ফেলা হয়, শুকনো লঙ্কা ফেলা হয়, ফেলে নিচটাকে পোড়ানো হয়। পুড়িয়ে নিয়ে ববির চারপাশে ঘোরানো হয়। ববিকে বস করে রেখে একজন তাকে ধরে বসে আছে, আর চারপাশে লোকটা ঘুরে বেড়াচ্ছে। মৌলবী যিনি ছিলেন মেন মৌলবী মসজিদের, তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং এক ধরনের জল মন্ত্রপুতভাবে ছিটিয়ে দেওয়া হয় গায়ে ওনার। বলে যে এই মেয়েটার ওপরে একটা দৃষ্টি পড়েছে, আত্মার দৃষ্টি, তার ফলে এই জিনিসটা হচ্ছে। তো এই জিনিসটা কেন হয়েছে না, ও না মেনে টেনে চলতো না, যেখানে থুতু ফেলতো, ঠিক আছে, যখন তখন রাস্তায় বেরিয়ে যেত। তার ফলে ওই মেয়েটার প্রতি একটা কুয়াত্মার দৃষ্টি পড়ে, একটা কুয়াত্মা ওর মেয়েটার প্রতি আকর্ষিত হয়, এবং এই ঘটনাগুলো ঘটার ফলেই আজকের যে পরিণতি এসছে সেটা এর ফলেই এসছে। তখন সবাই মিলে বলে যে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? বলছে নিশ্চয়ই নিশ্চয়ই উপায় আছে। একটা কাজ করুন, আপনারা ওকে বাড়িতে নিয়ে যান, আমি জলপরে দিয়ে দিচ্ছি, সেটা খাওয়াবেন, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওকে স্নান করান, বেশ ভালোভাবে স্নান করান। স্নান করানোর পরে শুদ্ধ বস্ত্র পরিধান করান ওকে। বস্ত্র পরিধান করার পরে ও যা যা খেতে চাইছে তাই থেকে খাওয়ান ওকে, যা যা খেতে চাইছে তাই খাওয়ানোর পরে ওই যে বস্ত্রটা পড়েছিল, ওই বস্ত্রটাকে নিয়ে আসুন। বস্ত্রটাকে নিয়ে এসে ওই বাঁশবাগানে রাখুন, বাঁশবাগানে রেখে বস্ত্রটা জ্বালিয়ে দিন, ঠিক আছে? এটা কেন করা না, যার দৃষ্টি ওর উপর পড়েছে সেই কাজগুলোকে দিয়ে করাচ্ছে। এই খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ও যে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গুটিয়ে পড়েছিল কিছুদিন আগে, এখন যে চুপচাপ হয়ে গেছে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়, ঠিক আছে? সুতরাং আমি ওকে জলপোড়াটা দিই, জলপোড়াটা খাওয়ানোর ফলে কি হবে, যে ওর যে ভেতরের অবশক্তিটা আছে, যে দৃষ্টিটার উপর পড়েছে যার, সেই অবশক্তিটা ওই ওর যে জামা কাপড় যেটা বলছি পরাতে ওকে, তো পরে পুড়িয়ে ফেলতে বলছি, তার সঙ্গেই বাইরে বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং একটা কথা মনে রাখবেন, ওকে যে খাওয়াটা দেবেন সেটা যেন সম্পূর্ণরূপে নিরামিষ হয়, ওটা কিন্তু কোনোভাবে আঁশ পেঁয়াজ দেবেন না ওকে, ঠিক আছে? কারণ অপশক্তিরা এই আঁশ পেঁয়াজের দিকে বেশি আকৃষ্ট হয়, কারণ অপশক্তিটা এইসব জিনিসে বেশি আকৃষ্ট হয়, তাই ওকে সম্পূর্ণরূপে নিরামিষটা খাওয়াবেন এবং নিরামিষ সুস্বাদু পদ রান্না করবেন ওর জন্য। আর হ্যাঁ, একটা কথা, পায়েস করবেন না। যদি পায়েস খেতে চায় পায়েস খাওয়াবেন না ওকে, ওকে বাকি সব কিছু খাবার, পায়েস খাওয়াবেন না এবং কোনো আঁশের জিনিস খাওয়াবেন না। যথারীতি বাড়িতে নিয়ে যাওয়া হয় ববিকে, এবং স্নান টান করিয়ে শুদ্ধ ভালো বস্ত্র পরিয়ে ও যা যা খেতে চেয়েছিল তাতেই খাওয়ানো হয়, ওই পায়েস আর আঁশের জিনিস বাদ দিয়ে। খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ওর ড্রেসটা ছাড়িয়ে নিয়ে ওই ড্রেসটা বাঁশবাগানে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হয়। ঠিক তার 3 দিনের মাথায় ওর আবার জ্বর আসে। যখন মসজিদে নিয়ে যাওয়া হয় ওকে নিয়ে, তখন মসজিদের লোকেরা বলে যে কোনো ভয় নেই, এই জ্বরটা স্বাভাবিক, ওর এসছে, ঠিক আছে, জ্বরটা রাত্রির মধ্যে সেরেও যাবে। আমরা একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা 7 দিন পরিয়ে রাখবেন, 7 দিন পরে তাবিজটা খুলে জলে ফেলে দেবেন। যথারীতি তাবিজটা দেওয়া হয়, ওকে পরিয়ে দেওয়া হয়, জ্বর রাত্রির মধ্যে সেরেও যায়। 7 দিন পরে তাবিজটাকে খুলে জলে ফেলে দেয়, এবং তারপর থেকে ববির ওপর আর এরকম কোনো প্রভাব দেখা যায়নি। ববি তবে তো সুস্থ আছে এখনো পর্যন্ত। এই ছিল আজকের ঘটনা। জানি না কেমন হয়েছে, আপনারাই জানাবেন। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।